বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ মন্দিরে ভিক্ষুকে গলা কেটে হত্যা। সাভারের হেমায়েতপুরে খাদ্যে বিষক্রিয়ায় 2 সহোদর সহ 3 কিশোরের লাশ উদ্ধার। গাজীপুরে স্কুল প্রাঙ্গণে পানির পাম্প বসানোর গর্তে পড়ে এক শিশুর মৃত্যু। জীবিত উদ্ধার অপর শিশু। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাই কারণ বলছেন অভিভাবকরা। অধ্যাপক রেজাউল হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুধী সমাবেশ। হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহতের ঘটনায় দেশজুড়ে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি। এবং খুনের রাজনীতি নয়, নির্বাচন চায় জাতীয় পার্টি। কাউন্সিলে বললেন এরশাদ। চেয়ারম্যান ও সিনিয়র কো চেয়ারম্যান অপরিবর্তিত রেখে নতুন কমিটি ঘোষণা। বাংলা সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ মন্দিরে মং সু ইউ নামে এক ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে চাকপাড়া বৌদ্ধবিহারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতে প্রতিদিনের মতো বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন প্রধান ভিক্ষু মং সু ইউ। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। সকালে জনাচাক নামে এক ভিক্ষু খাবার দিতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। কারোর সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং এসপি মিজানুর রহমান। গভীরাতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের শিকার হন। আমাদের সিনিয়র পুলিশ কর্মকর্তা অলরেডি সেখানে আছেন, তারা তদন্ত করছেন। তো আশাটি সেটা তদন্তাধীন আছে এবং এই ঘটনাটি কারা ঘটিয়েছেন এই ব্যাপারটা আমরা তদন্ত করে দেখছি। সাভারের হেমায়েতপুরে একটি কক্ষ থেকে 3 কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 2 জন সহোদর বলে জানিয়েছে পুলিশ। সকালে একটি ডেয়ারি ফার্মের কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানান, গত রাত 11টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যায় জীবন, নাসির ও তাদের মামাতো ভাই শাহাদাত। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাদের ডাকতে যান জীবন ও নাসিরের মা নাসরিন আক্তার। এ সময় ঘরের মধ্যে তাদের 3 জনকেই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাদের সেখান থেকে মৃত উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। টাকা দেন মুরগি খাবো, তাই আর আব্বু আবার কইছে ঠিক আছে যে দোকান থেকে নিয়ে আসো। 3 ভাই যে দোকান থেকে নিয়ে আসছে, আইয়া সবাই 27 জন খাইছে, সবাই গান টান শুনে সবাই ঘুমাই গেছে। ওইটা টাকাটাই করে তা হনে না, কেমনে মারা গেল কেউ বলতে পারতেছে না। ওদের যে বাসা যে বাসা থাকে এবার পুরো সিসি ক্যামেরা আয়ত্তে। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়া বা অন্য কোনো কারণে তাদের মৃত্যু হতে পারে। যেহেতু স্পেসিফিক্যালি আমরা মৃত্যুর কারণ নির্ণয় করতে পারছি না উইদাউট ময়নাতদন্ত রিপোর্ট, সে কারণে ময়নাতদন্ত রিপোর্ট এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্র শিক্ষক সুধী সমাবেশে এ হত্যাকাণ্ডের নিন্দা জানান মন্ত্রী ও শিক্ষকরা। এ সময় সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। রাজশাহী থেকে সাইফুর রহমান রকির পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট, ক্যামেরা ছিলেন আব্দুল সালাম। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে শনিবার সকালে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে, তদন্তে পরিধানযোগ্য উন্নতি হয়েছে, আমরা একেবারে কাছাকাছি চলে আসছি। অতি শীঘ্র, আমি আবার বলছি অতি শীঘ্র
হত্যাকারীদের আমরা আদালতের সুপুর্দ করতে সক্ষম হব। আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই, আমরা খুব শীঘ্রই এই হত্যাকারীদের আমরা আপনাদের সম্মুখে হাজির করব এবং বিচারের জন্য তাদের বিচারের দরগোড়ায় আমরা পৌঁছিয়ে দেব। 3 সপ্তাহ পার হয়ে গেলেও হত্যাকারীরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ জানান অধ্যাপক রেজাউল করিমের মেয়ে। পরিকল্পনাকারী থেকে শুরু করে যারা এক্সিকিউট করেছে প্ল্যানটা, প্রত্যেকের একই রকম শাস্তি হওয়া উচিত, যেন সেটা প্রকৃত অর্থে দৃষ্টান্ত হয়ে থাকে। সমাবেশে শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আমরা সমগ্র শিক্ষা পরিবার যে আমরা মর্মাহত, আমরা দুঃখিত, কিন্তু আমরা ক্ষুব্ধ, আমরা বিচার চাই, আমরা অপরাধীর শাস্তি চাই, ফাঁসি চাই এবং আর না ঘটে সেটি আমরা নিশ্চিত করতে চাই। এদিকে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পারিবারিক কলহের জেরেই বান্দরবানে ভিখু হত্যাকাণ্ড হয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা, তাদের আত্মীয়স্বজন করেছে। সময় সংবাদ, রাজশাহী। গাজীপুরের সুকন্দির বাগে স্কুলের পানির পাম্প বসানোর পরিত্যক্ত গর্তে পড়ে রোমানুল রহমান নামে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে অপর শিশু সানিকে। তাকে টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্বজন ও এলাকাবাসীর। গাজীপুর থেকে সৈয়দ মনিরুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশু রোমানুলের মায়ের কান্না আর আহাজারিতে এখন বেদনার্ত সুকুন্দির বাগের চারিপাশ। কারো সান্ত্বনাতেই থামতে চাইছে না সন্তানহারা মায়ের কান্না। আমার বাচ্চা এরকম একটা বাচ্চা ছিল যে ম্যাডাম রাজপুত কোন একটা কমপ্লেন ওর নামে করতে পারে না ক্লাসের ভিতরে। প্রিন্সিপাল স্যারের তো উচিত ছিল ওই জায়গাটা ভালো মতন আটকানো, আর যদি আটকাতো তাহলে আজকে আমাদের বাচ্চার এই দুর্ঘটনা হইতো না কখনো। এটা সম্পূর্ণ প্রিন্সিপাল যারা এখানে তো বাচ্চা ভর্তি করছে স্কুলের মধ্যে, এই বাচ্চার এই গর্তের মধ্যে পড়বে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বালু দিয়ে ভরাট গর্ত শুক্রবারের বৃষ্টিতে আরো দেবে যায়। পরদিন সকালে স্কুল ছুটি হওয়ার পর দৌড়ে বাড়ি ফেরার সময় শিশু রোমানুল ও স্থানী ওই গর্তের মধ্যে পড়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এসে তাদের উদ্ধার করে। গর্ত করছিল, পরে বালি দিয়ে ডাইকা রাখছে, ডাইকা রাখার কারণে উপর থেকে দেখা যায় না। তো খেলারত অবস্থায় ছেলে দুইটা বুঝতে পারে না যে নিচে গর্ত আছে, ওই অবস্থায় আর কি পাশে হাত নিচে পড়ে গেছে। আমরা বিল্ডিংটা ভাড়া নিয়েছি, ওটা হলো জানুয়ারি থেকে। আর এটা ওই সামারসিবলের যে গর্তটা, ওটা তো অনেক আগে যেসব বিল্ডিং করছে তখন করা, কিন্তু এখন যে অবস্থায় ছিল ওটা অনেক সমান ছিল, বালু দিয়ে একবারে ভরাট করা ছিল। এদিকে হায়দ্রাবাদ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেও বিদ্যালয় প্রাঙ্গণে এই গভীর গর্তের কারণে সৃষ্ট দুর্ঘটনার কোনো সদুত্তর দিতে পারেননি। এখন তো অবশ্যই যেহেতু বাড়িওয়ালায় এই কাজটা ওনার দ্বারা ঘটছে, আমরা তার কোনো এগুলো করি নাই, আমরা বাচ্চাটা নিয়ে গেছি। এটা হচ্ছে আমারও সেই প্রশ্ন যে দায়িত্বটা আসলে কার। 2 বছর আগে স্কুলের পাশে নলকূপ স্থাপনের জন্য 5 ফুট গভীর গর্তটি করা হয় বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, গাজীপুর। কক্সবাজারে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাংবাদিকের উপর ইয়াবা সম্রাট ভুট্টো ও তার সহযোগীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। মানববন্ধন থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 11টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অবিলম্বে হামলাকারীদের বিচার করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সারা বাংলাদেশের সাংবাদিকরা নিরাপত্তাহীন। 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও মানুষ এই পর্যন্ত পক্ষে কোনো হত্যা প্রচেষ্টাকারী গ্রেপ্তারের খবর দেখতে পায় নাই। খুলনায় দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে মন্তব্য করেন তারা। যখনই তারা বস্তুনিষ্ঠ ও যথাযথভাবে সংবাদ পরিবেশন করতে যায় তখন তারা হামলার শিকার হয় এবং এটা নতুন কোনো ঘটনা নয়। আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই মাদক বিক্রেতাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, তা না হলে সাংবাদিকরা আরো নির্যাতনের শিকার হবে। ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। আমাদের সাংবাদিক বন্ধুদের উপর ইয়াবা ব্যবসায়ীরা যে ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে, আহত করেছে, ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, সেই জন্য ময়মনসিংহের সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধ। সাংবাদিক বন্ধুদের যারা আহত করেছে, নির্যাতন করেছে, তাদের শাস্তি, গ্রেপ্তার আমরা চাই। আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই সরকার এই ব্যাপারে ত্বরিত একটি পদক্ষেপ নেবে।
এছাড়া সিলেট, কুমিল্লা, মাদারীপুরেও ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ সুধী সমাজের লোকজন অংশ নেন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুটের ঘটনায় একটি অস্ত্র উদ্ধার করা যায়নি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে এই ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় এক আনসার সদস্য নিহত ও অস্ত্র লুট হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা 35 জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আনসার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে ফেলে টেকনাফ শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাক। পরে তারা ক্যাম্পে থাকা আনসার সদস্যদের বেঁধে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। এ সময় ক্যাম্প কমান্ডার আলী হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে রোহিঙ্গারা। পরে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রোহিঙ্গারা ক্যাম্পে থাকা 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই আনসার ক্যাম্প ও আশপাশের এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাক থেকে আনসার সদস্যদের সরিয়ে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। গত রাতে এক আনসার সদস্য বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেন। বাংলার সময় আরো থাকছে। রাজশাহীতে বিভিন্ন স্কুলের মাঠ দখল করে বসছে হাট, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। বারবার অভিযোগ করেও মিলছে না সমাধান। বর্তমান নির্বাচন পদ্ধতিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির 8ম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। অতীতে বিভিন্ন কারণে দল থেকে যারা চলে গেছেন তাদের ফিরে আসার আহ্বান জানান সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। প্রতিষ্ঠার পর 5 বছর ক্ষমতায় থাকলেও জাতীয় পার্টি ক্ষমতার বাইরে টানা প্রায় 26 বছর। সরকারের ভেতরে ও বাইরে থেকে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করা দলটির এবারের কাউন্সিল নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। শনিবার ভোর হতেই মুহুর্মুহু স্লোগান আর মিছিল নিয়ে সম্মেলনস্থল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসতে থাকেন তারা। বহিষ্কার ও দলীয় কোন্দল সহ নানা কারণে বারবার আলোচনায় থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদ পদবিও ঘোষণা ছিল আগে থেকেই। তাই আগতদের উপস্থিতিতে শুধু নিয়ম রক্ষার সমর্থন আদায়। দলটির হাজারো নেতাকর্মী ও কাউন্সিলরের উপস্থিতিতে এরশাদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। এছাড়া সিনিয়র কো চেয়ারম্যান হিসেবে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রী জিএম কাদের এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হন এবিএম রুহুল আমিন হাওলাদার। সব ভেদাভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ করে দেশকে নেতৃত্ব দিতে কর্মীদের প্রতি আহ্বান জানান সিনিয়র কো চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই, অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে থাকবে, দেশকে গড়ে তুলবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশের জন্য সবাই মিলে মিশে কাজ করবে। আর বিদ্যমান নির্বাচন পদ্ধতি ত্রুটিপূর্ণ হওয়ায় ইউনিয়ন পর্যায়ে খুনোখুনি বাড়ার কারণ উল্লেখ করে নির্বাচন পদ্ধতিতে সংস্কারের আহ্বান জানান হোসেন মোহাম্মদ এরশাদ। নির্বাচনে 84 জনের প্রাণহানি হয়েছে। এ ধরনের নির্বাচন মানুষ গ্রহণ করে নাই। এই নির্বাচন আগামী চলবে না। আমাদের উদ্দেশ্য হল নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার আমরা ক্ষমতা আসবো ইনশাল্লাহ। এই সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পার্টির পুনর্জাগরণ ঘটবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ দেশের সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনরা। জাতীয় সংসদে অংশীদারিত্ব, রাষ্ট্র ও রাজনীতিতে ধর্মনিরপেক্ষ নীতি বাস্তবায়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন ও পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে সকালে সিরডাপ মিলনায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় সংলাপে তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে ঐক্য পরিষদের 7 দফা দাবির প্রতি আওয়ামী লীগ ও বিএনপির নেতারাও সমর্থন জানান। বলুন, আওয়ামী লীগ বলুন, বামরা বলুন, সবাই মিলে ঐকমত্যে আসতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমরা কাউকে ছাড় দেব না। মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি আমরা ঐকমত্যে না আসতে পারি, এই দেশ আমরা রক্ষা করতে পারবো না। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করছেন নিজেদেরকে, তাদের কাছে আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি। যতই তারা এটা নিয়ে উদ্বিগ্ন হন, বিরক্ত হন, আমাদেরকে গালাগাল করুন, তবু আমরা বলেই যাব যে আপনাদের মৌলিক দায়িত্ব ছিল বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে নিয়ে আসা। এই দাবির মধ্য দিয়ে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। এই দাবি পূরণ করবে কে? পূরণ করার দায়িত্ব কিন্তু যারা ক্ষমতায় থাকেন তাদের ভূমিকা তাই সবচেয়ে
প্রাধান্য থাকে এবং সবচেয়ে জরুরি। গণতন্ত্রের বৈচিত্র্যটাই তো ওই যে সৌন্দর্যটাই ওই হচ্ছে সকলে মিলে যে শত ফুল ফুটতে দাও, সেই দিক থেকে তারা আজকে কথায় আসছে। এতদিন আপনার উপরে নির্ভর করেছিল, এখন বলতেছেন তারা তাদেরটা চায়। আমাদের সংবিধান যথেষ্ট সম অধিকার এবং সম মর্যাদা দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে তার বিচ্যুতি আছে সেটা আমি মনে করি সেই বিচ্যুতিগুলো অবসান ঘটিয়ে সেই সংবিধানকে সমমর্যাদা এবং সম অধিকারে নিয়ে আসতে হবে। যদিও সরকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাবাহিকতায় আজকে বিভিন্ন কাজ করছেন, কিন্তু রাষ্ট্রটিকে আমরা অসাম্প্রদায়িক করতে পারিনি এবং পারছি না। সংবিধানেই যে বিষয়গুলো, যে কন্ট্রাডিকশনগুলো রয়ে গেছে, সেটাকে আমরা কিন্তু দূর করতে পারি। যারা সংখ্যালঘুদের জমি দখল করে, সংখ্যালঘুদের হামলা চালায়, নির্যাতন চালায়, তারা আমাদের কারোর লোক নয়। যে অবশ্যই একদিন আসবে যেদিন দেখবেন শেখ হাসিনার নেতৃত্বেই আমরা ৭২-এর সংবিধান ইনশাল্লাহ ফিরে দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির পায়ের উড়িয়েছিলেন এই পার্বত্য চট্টগ্রামে, এবং তার হাত দিয়ে ইনশাল্লাহ চুক্তি বাস্তবায়ন। রাজশাহীতে বিভিন্ন স্কুলের মাঠ দখল করে নিয়মিত বসছে হাট। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নানামুখী সমস্যায় পড়ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করার পরেও মেলেনি কোনো সমাধান। হাটের ইজারাদার বলছেন নিয়ম মেনেই স্কুল মাঠে হাট বসিয়েছেন তারা। রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর উপজেলাগুলোতে স্কুল মাঠে বসছে হাট, সপ্তাহে 2 থেকে 3 বার। আবার কোথাও কোথাও স্কুলের সামনে তাঁবু টাঙিয়ে দোকানিরা বসছেন প্রতিদিন। হাটের মালামাল রাখা হচ্ছে স্কুল আঙিনা ও বারান্দাতে। সবজির দোকানের পাশাপাশি ক্লাসের পাশেই বসছে লোহা পেটানো কামারের দোকান, সাথে খুচরা ও পাইকার ক্রেতাদের হইচইয়ের পাশাপাশি আছে হকারের উচ্চস্বরে মাইক বাজানোর ধুম। আর তা চলছে সকাল থেকে বিকেল পর্যন্ত। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সমস্যার কথা জানিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও সমস্যার সমাধান হচ্ছে না। হাট বসলে আমরা খেলতে পারি না, ক্লাসে হাতুড়ি পিটার শব্দ হয়, নিয়মিত ছেলেমেয়েরা আসতে সমস্যা হয়, অনেক জ্যাম বাঁধে, তারা খেলার কোনো সুযোগ পায় না। ক্লাস নিতে গেলে আমাদের অনেক জোরে বলতে হয় কথাগুলা, বাচ্চারা শুনতে পায় না ঠিক মতো। আমরা টিউনকে জানাইছি, হাট কমিটিকে জানাইছি, চেয়ারম্যানকে জানাইছি। তবে ইজারাদারদের দাবি কোনো অনিয়ম করে নয়, বরং সরকারি নিয়ম মেনেই হাট বসিয়েছেন তারা। না কোনো এখানে সমস্যা হলে তো আমরা বলবো কোনো সমস্যা হয় না। এখানে হাট বসালে স্কুলের জন্য কোনো ক্ষতি হয় না। অবশ্য অভিযোগ পেলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রদান করার জন্যই, সেখানে ব্যবসায়িক কোনো কার্যক্রম হোক এটা তো কারোই কাম্য নয়। যদি অভিযোগ আসে আমরা প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেটা নেব, যাতে কোনো ক্রমেই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। উপজেলা শিক্ষক সমিতিগুলোর দেয়া তথ্য মতে রাজশাহীর 9টি উপজেলার 12টি স্কুলের এই অবস্থা, যার অধিকাংশই প্রাথমিক স্কুল। এসব স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 6000। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও সৎ মাকে হত্যার অভিযোগে 11 বছর পর 4 ভাইকে গ্রেফতার করেছে র্যাব। নিহত চায়না বেগমের মায়ের অভিযোগের ভিত্তিতে সকালে র্যাব অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাদের আটক করে। র্যাব 1-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানান, 2005 সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা মোহাম্মদ আলী ও সৎ মা চায়না বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে 5 ছেলে। হত্যার পর লাশ বস্তাবন্দি করে তুরাগ নদীতে ফেলে দেয় তারা। একই সঙ্গে সৎ ভাই শিশু ইমরানকে সিলেটের হযরত শাহজালালের মাজারে ফেলে আসে। পরবর্তীতে এলাকায় প্রচার করা হয় স্ত্রী সন্তান নিয়ে নিরুদ্দেশ হয়েছেন মোহাম্মদ আলী। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তো হত্যার কথা আটক 4 ভাই স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পলাতক আরেকজনকে গ্রেফতার ও অন্যান্য আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। মোহাম্মদ বাবুল হোসেন, আরফান আলী এবং আকরাম আলীকে, মোহাম্মদ আলীর 4 পুত্র সন্তান মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ বাবুল হোসেন, আরফান আলী এবং আকরাম আলীকে গ্রেফতার করে। তাদেরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা স্বীকার করে যে 2005 সনের বৈশাখ মাসের কোনো এক রাতে তারা তার বাবা, সৎ মা এবং সৎ ভাইকে রাতের অন্ধকারে তারা হত্যা করে, বাবা এবং মাকে হত্যা করে এবং তার সৎ ভাইকে সিলেটের শাহজালাল মাজারে ফেলে আসে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের কোনো প্রতিহিংসা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বেলা 12টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তালবাড়িয়ায় 1 কিলোমিটার সড়কের
উন্নয়ন কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার দেয়নি। 93 দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানোর ঘটনা, জঙ্গি নাশকতা, অন্তর্ঘাতের ঘটনা, এ সবকিছু হাতে নাতে যারা ধরা পড়েছে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মামলা সাজানো হচ্ছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নাই। নির্ধারিত সময়ের আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, এবছর আগস্ট মাস থেকে এসব সেতুর পাইলিং এর কাজ শুরু হবে। মোট 8,500 কোটি টাকা ব্যয় এই 3টি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। নভেম্বর 2018-তে নতুন 3টি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এটা হলো আমাদের ডেডলাইন, কিন্তু আমরা এর থেকে আরো 2-3 মাস আগে শেষ করতে পারবো বলে দৃঢ়ভাবে আশাবাদী। বাংলার সময় আরো থাকছে। সিলেটে একের পর এক নতুন কলেজ স্থাপিত হলেও শিক্ষার মান নিয়ে সংশয়, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দায়ী বলছেন শিক্ষাবিদরা। মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে উত্তর ভোলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের 3টি গ্রাম। এতে ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার পরিবার। বন্ধ হয়ে গেছে ইলিশা ফেরিঘাট। এ অবস্থা থেকে রেহাই পেতে দ্রুত ব্লক বাঁধের দাবি ক্ষতিগ্রস্তদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে শিগগিরই নদীর তীরে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। নাসিরউদ্দিন ইটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের সেপ্টেম্বরে সদর উপজেলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে মেঘনার ভাঙন দেখা দেয়। শীত মৌসুমে বন্ধ থাকার পর চলতি বছরের মার্চ মাস থেকে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ইলিশা ফেরিঘাট, একটি লঞ্চ ও 2টি মাছঘাটে। পাশাপাশি প্রায় 3 কিলোমিটার এলাকার বসতি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত 2 মাসে ঘরবাড়ি হারিয়েছে প্রায় 1,500 পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে 100 বছরের পুরনো জংশন বাজারের 20টি শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েক হাজার ঘরবাড়ি। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার একটা ঘর আছিল, নদী লয়ে গেছে, কোনো জায়গা নেই। পুকুর ফুসকুনি ব্যাগ সন গেছি, পুকুরের মাছ টাছ সব। আমরা এমন অসহায় পড়ছি, আমরা কোন নিয়ে যেন ঘর বাড়ি নিয়ে থাকবো সেই জায়গা আমাদের নাই। এখন আমরা কই যাবো, কই থাকুম, আমরা নির্ভয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য এই মুহূর্তেই একটি সুনির্দিষ্ট জায়গা দেখে দিতে হবে এবং তারা যেন ঘর, ওই জায়গায় একটি ঘর তোলার জন্য সরকার যেন ব্যবস্থা করে দেয় তাদেরকে। পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানান, ভাঙন রোধে শিগগিরই 15 কোটি টাকার জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হবে। বন্যা মোকাবেলার জন্য ফ্লাড ফাইটিং হিসেবে আমরা জিও ব্যাগ 2,73,000 জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এটা রক্ষা করার একটা পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে মেঘনার ভাঙনের মুখে উত্তর ভোলার 4,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 5টি বাজার সহ ঝুঁকির মধ্যে রয়েছে 2 লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, ভোলা। সিলেটে একের পর এক নতুন কলেজ গড়ে উঠলেও শিক্ষার মান নিয়ে দেখা দিয়েছে সংশয়। এতে প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা পড়েন দুশ্চিন্তায়। শিক্ষাবিদরা বলছেন, বাণিজ্যিক উদ্দেশ্য থাকার কারণেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে না। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। এসএসসি পরীক্ষায় এবার সিলেট বোর্ডে জিপিএ 5 পেয়েছে 2266 জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগেরই 2100-র মতো। একাদশ বিজ্ঞান শ্রেণীতে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের প্রথম পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজে আসন সংখ্যা 300, আর ছাত্রীদের পছন্দের কলেজ সিলেট সরকারি মহিলা কলেজের আসন 350। এছাড়া সিলেট সরকারি কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। টেনশন হালকা হালকা সবাই আছে, তারপরও ইনশাআল্লাহ আমার যতদূর মনে হয় ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবো। একটা ট্রেন্ড আমাদের আছে যে আমি ওই কলেজেই ভর্তি হব। এই কলেজে ভর্তি হতে গেলে তো আমার 300 সিট এমসি কলেজে, এরপরে বাকিগুলো তো এখানে ভর্তি হতে হবে, তাদেরকে কোথাও না কোথাও যেতে হবে। সিলেট অঞ্চলে উচ্চ শিক্ষা প্রসারে 1892 সালে প্রথম স্থাপিত হয় মুরারিচাঁদ কলেজ। এরপর 2015 সাল পর্যন্ত 284টি কলেজ স্থাপিত হয়। কিন্তু নতুন নতুন কলেজ স্থাপিত হলেও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ম্যাক্সিমাম কলেজ কিন্তু কলেজের স্কুল,
স্কুলগুলো কলেজের বদলে দিচ্ছে, এখানে আমাদের শিক্ষক স্বল্পতা আছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় পার্ট টাইম টিচার অথবা স্কুলের টিচার দেওয়া এরা কলেজের কার্যক্রম পরিচালনা করে। তবে এই শিক্ষাবিদের মতে বাণিজ্যিক লক্ষ্যকে সামনে নিয়ে নতুন কলেজগুলো স্থাপিত হয়েছে। মালিকরা বিজনেসের প্রতি নজরটা বেশি দেয়, আর ওইখানে কোয়ালিটি সম্পন্ন শিক্ষক রিক্রুটমেন্ট তেমন হয় না, যার জন্য ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় কলেজের সংখ্যা 284। এই কলেজগুলোর আসন সংখ্যা 1,20,165, কিন্তু শিক্ষার্থীদের পছন্দের মানসম্পন্ন 3টি কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা 920। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে সুন্দরবনের পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে আবারও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, 2017 সালের মধ্যে দেশের প্রায় 100% এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় একাধিকবার বলেছেন তিনি যারা অভিযোগ করছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে সেই জায়গা সফরও করেছেন, এবং আপনারা জানেন যে ইউনেস্কোর একটা টেকনিক্যাল টিম এসে সেটা সফর করে গেছে, এবং যে কোনো ধরনের যে গবেষণা এ পর্যন্ত হয়েছে এখানে পরিবেশের ক্ষতির কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। যদি তথ্যপত্র নিয়ে প্রমাণ করে কেউ বলতে পারেন, সরকার সেটা শুনতে রাজি আছে। চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডের প্রতিটি বাসা থেকে সিটি কর্পোরেশন সরাসরি আবর্জনা সংগ্রহ করবে বলে ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। সকালে নগরীর খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম সহ খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে সিটি মেয়র পর্যায়ক্রমে তার সমাধানের আশ্বাস দেন। ভ্যান আর ভিড়গুলো চলে আসলে তাহলে আমরা সরাসরি প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ ধরে নিলাম এই সবগুলো সংগ্রহ করতে আমাদের দিক থেকে আড়াই মাস যদি সময় প্রয়োজন হয়। 2016-র মধ্যে আমার 100% আমি পুরো চট্টগ্রাম শহর 41টা ওয়ার্ডে সরাসরি আমি ওয়েস্ট কালেকশনে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারব। পরিবহন মালিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল ভোর 6টা থেকে খুলনা বিভাগে 48 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সদস্য সচিব আব্দুর রহিম বক্স। এ সময় আগামীকাল ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10টি জেলার সবকটি রুটে বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান সহ সব ধরনের যান চলাচল 48 ঘন্টা বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামালপুরের প্রচন্ড খরায় বাগানের গাছেই পুড়ে গেছে অধিকাংশ লিচু। এতে পাইকারদের লিচুর প্রতি আগ্রহ কমে যাওয়ায় বাম্পার ফলনের পরেও দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। তবে চামড়া ফেটে যাওয়ায় কিছুটা ক্ষতি হলেও তা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন জেলার কৃষি কর্মকর্তা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামালপুরের নান্দিনা, গোপালপুর, রাঙ্গামাটিয়া, ডেঙ্গারগড়, গোদাশিমলা সহ 6 উপজেলায় সুস্বাদু মঙ্গলবাড়ি, বোম্বাই ও মুজাফফরি জাতের লিচু পাওয়া যায়। এখানকার লিচু ফরমালিন মুক্ত ও বিষ প্রয়োগ ছাড়া হয় চাহিদা ভালো, আর অল্প খরচে বেশি লাভ হয় এই এলাকার কৃষকদেরও প্রথম পছন্দ লিচু। তবে এবছর প্রাকৃতিক দুর্যোগ ও পাইকারদের চাহিদা কম থাকায় লিচুর দাম তুলনামূলকভাবে অনেক কম, ফলে লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা। মুকুলের সময় বাগালগুনা কিনে নিছি, কিনে নেওয়ার পরে আমগরে মুকুল গুলা কুয়াশায় নষ্ট হয়ে গেছে। যে টাকা খরচ করে করছে এটাই তোলা কঠিন হবো, ফুটবো না। সবকিছু যায় ছাড়িয়েও দেখা যাইতেছে এখন যা আছে লিচু, যদি কিছু পাইকের পত্র বেশি হইতো তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হইতো। এদিকে প্রচন্ড খরায় লিচুর খোসা জ্বলে গেলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন জেলার এই কৃষি কর্মকর্তা। যে পরিমাণে লিচু উৎপাদিত হবে তা এই সামান্য ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাছাড়া কৃষকদেরকে এই হিট স্ট্রোক থেকে লিচুর বাগানকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে। জামালপুরে 300 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সময় সংবাদ, জামালপুর। 30 জুনের মধ্যে সব পোশাক কারখানা ডাটাবেজের আওতায় না এলে প্রাতিষ্ঠানিক সেবা বন্ধ করে দেবে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
দুপুরে বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এখন পর্যন্ত 1450টি কারখানা বিজিএমইএ ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণে উচ্চ সুদ সহ বিভিন্ন সমস্যার পরও চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত পোশাক রপ্তানিতে 10% প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি আরও বাড়াতে আগামী বাজেটে 10% রাষ্ট্রকৃত কর হার 5 বছরের জন্য বৃদ্ধি, রপ্তানি সহায়ক সেবায় ভ্যাটমুক্ত রাখা, কমপ্লায়েন্স কারখানার জন্য আমদানিকৃত পণ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বিজিএমইএ। সুদের হার 12 থেকে 14%, সেখানে চীনে সুদের হার 6%। নতুন আইনে 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে আগামী 25 মে রাজধানীর সব দোকানপাট 1 ঘন্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরাম সংবাদ সম্মেলন করে 25 মে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। এ সময় মূসক আইনে নিবন্ধন গ্রহণ করে বার্ষিক ভিত্তিতে প্যাকেজ ভ্যাট পরিশোধের বিধান করার দাবি জানান ব্যবসায়ীরা। এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পে 36 লাখ টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত 3% হারে টার্নওভার কর ও ক্ষুদ্র মাঝারি শিল্প ও সব সেবা খাতে 4% মূসক এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়কারীর উপর 2% টার্নওভার কর পরিশোধের বিধান করার দাবি জানানো হয়। 15% কর আরোপের কারণে পণ্যের দাম বাড়লে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করেন ব্যবসায়ীরা। এই আইন বাস্তবায়ন হলে 4% ভ্যাট নিচ্ছে, সেখানে চলে যাবে সরাসরি 15% এবং গ্যাসের বিলও 15% চলে যাবে 5% থেকে। সুতরাং আমাদের আর কোনো জায়গা থাকবে না। আগামী 25 তারিখ সারা ঢাকা শহরের দোকানপাট যার যার অবস্থানে বন্ধ রেখে আমরা 1 ঘন্টা কর্ম বন্ধ রেখে রাস্তায় মানববন্ধন করব। নেত্রকোনায় মাইক্রোবাসের চাপায় 2.5 বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। সকালে বারোহাট্টা উপজেলার চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে খেলছিল 2.5 বছরের কন্যা শিশু রাত্রি চন্দ্র বর্মন। এ সময় অসতর্কভাবে রাস্তায় চলে গেলে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় শিশু রাত্রিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের শ্রমিকরা। সকালে মিলের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ চিনি কলের শতাধিক শ্রমিক অংশ নেয়। এ সময় বেতন ভাতা সহ 6 দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11টার দিকে শহরের আলীপুর এলাকা থেকে একটি মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেয় সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশ করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এছাড়া একই দাবিতে মিছিল করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান সহ 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার শ্রমিক কর্মচারীরা। সকালে কারখানার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা অবিলম্বে তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক 6 দফা দাবি পূরণে আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ মন্দিরে ভিক্ষুকে গলা কেটে হত্যা। সাভারের হেমায়েতপুরে খাদ্যে বিষক্রিয়ায় 2 সহোদর সহ 3 কিশোরের লাশ উদ্ধার। গাজীপুরে স্কুল প্রাঙ্গণে পানির পাম্প বসানোর গর্তে পড়ে এক শিশুর মৃত্যু। জীবিত উদ্ধার অপর শিশু। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাই কারণ বলছেন অভিভাবকরা। অধ্যাপক রেজাউল হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুধী সমাবেশ। হত্যাকারীদের শিগগিরই গ্রেফতারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহতের ঘটনায় দেশ জুড়ে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি।
এবং খুনের রাজনীতি নয়, নির্বাচন চায় জাতীয় পার্টি, কাউন্সিলে বললেন এরশাদ। চেয়ারম্যান ও সিনিয়র কো চেয়ারম্যান অপরিবর্তিত রেখে নতুন কমিটি ঘোষণা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।